হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এসপিএসএস এর পঞ্চম ক্লাসটা হবে। পঞ্চম ক্লাস। তো গত প্রজেক্ট অনেকেই সাবমিট করছেন লাস্ট টাইমে এসে। আহ, কেমন মনে হয়েছে প্রজেক্টটা? ইজি নাকি কঠিন লাগছে? দু একজন মাইক অন করে বলেন। ছিল ভাইয়া। ভাইয়া ইজি মনে হয়েছে। কিছু জিনিসে একটু সমস্যা হচ্ছিল, ওইগুলো আবার আগের ক্লাসের ভিডিওগুলো দেখে, ক্লাস রেকর্ডিং গুলো দেখে মানে ক্লিয়ার হয়ে গেছিল, করতে খুব একটা সমস্যা হয় নাই। ওকে, গুড। আর কেউ ফিডব্যাক না পেলে পরে দেখা যাবে যে নেক্সট যে প্রজেক্টগুলো থাকবে সেগুলো হার্ড হয়ে যেতে পারে। সো ফিডব্যাক দিলে ভালো। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। আহ, ভাইয়া প্রজেক্টটা করার সময় দুই একটা প্রবলেম আমি একটু ফেস করেছি, আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আমি আপনাকে একটু কোয়েশ্চেন করতে চাই। সেই সেই কোয়েশ্চেন গুলো আমি আসলে কখন করব বা কখন আপনাকে জানতে চাইতে পারি? প্রজেক্ট করতে গিয়েই বললে সবচেয়ে ভালো হয়। আচ্ছা ভাইয়া, ওইটা তো আমি করে ফেলেছি অলরেডি, আমি এখনো জানি না যে ওইটা আসলে ভুল হয়েছে কিনা। বাট আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমি আর একটু ক্লিয়ার মানে হওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে আমি আসলে এটা পুরোপুরি ক্লিয়ার হইনি মনে হয়। ঠিক আছে, ক্লিয়ার না হইলে অবশ্যই জেনে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমি তাহলে আজকে ক্লাসে চলে যাই। গতদিন আমরা আসলে ফুল কমপ্লিট করতে পারিনি। যদি স্লাইডটার দিকে চাই তাহলে দেখবো যে সরি, লাস্ট ক্লাসে আমরা কয়েকটা প্লট দেখছিলাম বাট সবগুলা দেখা হয়নি। যেমন আমরা বক্স প্লট পর্যন্ত আসছিলাম, বাট এটার খুব সম্ভবত ডেমো দেখানো হয়নি। তো আজকে আমরা একটু ডেমোটা দেখে নিই যে বক্স প্লটটা কিভাবে করছিলাম। তো বক্স প্লটের ডেমোটা দেখার জন্য আমরা লাস্ট ক্লাসের যে ডেটা ফাইল সেটা ওপেন করি। তোমাদের ডেটা ফাইলটা ছিল data1.sav। সো সেটা ওপেন করি। এটা হচ্ছে সেই ডেটাটা। তো আমরা যদি বক্স প্লটের একটা ডেমো দেখতে চাই, আমরা ধরলাম যে এক্সপেক্টেড আওয়ার্স টু যেটা ছিল, ভেরিয়েবল ভিউতে যাই, এখানে লেভেলের দিকে তাকাই। এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্ক নামে একটা ভেরিয়েবল ছিল, যেটা নেম হচ্ছে কিউ 3। তো কিউ 3 এর বক্স প্লট যদি আমরা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট ডেটা ভিউতে বা ভেরিয়েবল ভিউতে যেখানেই থাকি না কেন সমস্যা নাই, জাস্ট আমরা চলে যাব গ্রাফসে। গ্রাফস থেকে যাব লেগেসি ডায়ালগস, এবং সেখানে যাব সরি এইভাবে না, এটা ভুলে ছিল, গতকালকে হয়তো খেয়াল করবেন। এখানে বক্স প্লট ক্লিক করলে দুইটা আসে, সিম্পল এবং ক্লাস্টার। বাট আমাদের যেটা দরকার সেখানে কিন্তু একটাই ভেরিয়েবল যেটার কোনো ক্যাটাগরি নাই। বাট এই সিম্পলের ক্ষেত্রে কিংবা ক্লাস্টারের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাটাগরি দরকার হয়। সো যেহেতু আমাদের ক্যাটাগরি নাই, সেক্ষেত্রে আমরা আবার গ্রাফসে যাব, দেন চার্ট বিল্ডার থেকে এই বক্স প্লটটা তৈরি করব। তো চার্ট বিল্ডারে ক্লিক করলাম, দেন এখান থেকে ওকে। তো এখন আমার একটা চার্ট তৈরি করা ডায়ালগ বক্স আসবে, এবং এখান থেকে নিচে নিচে যদি আমি স্ক্রল করি, নিচে দেখবো যে বক্স প্লট নামে একটা অপশন আছে, যেখানে এই যে প্রথমটা হচ্ছে সিম্পল, তারপরটা হচ্ছে ক্লাস্টার্ড, এবং লাস্টে যেটা আমার ওই আগের ডায়ালগ বক্সে ছিল না সেটা হচ্ছে 1D বক্স প্লট। তো সেটা আমি সিলেক্ট করি। সেটা সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে একটা স্যাম্পলের মতো দেখাবে যে আমার প্লটটা কিরকম হতে পারে। তো আমার এখন কাজ হচ্ছে ডেটা অ্যাসাইন করা। তো আমার ডেটাটা হচ্ছে এক্সপেক্টেড আওয়ার্স টু, যেটা আর কি। এবং আবার খেয়াল করেন, আমরা কিন্তু শুধুমাত্র স্কেল ভেরিয়েবল যেগুলো সেগুলোকেই আমরা বক্স প্লট তৈরি করতে পারবো সেগুলো দিয়ে। যে আইকনের দিকে খেয়াল করেন, এটা হচ্ছে একটা স্কেল ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে সব নমিনাল ভেরিয়েবল, আর এটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। আমাদের আমরা সবসময় হচ্ছে স্কেল ভেরিয়েবল দিয়ে এই বক্স প্লটগুলো তৈরি করতে পারবো। সো এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্ক যেটা, এটাকে এখন এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে এবার আমার কাজ শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে। ওকেতে ক্লিক করলে আউটপুট উইন্ডোটা ওপেন হবে, এবং নিচে এরকম একটা বক্স প্লট দেখাবে। এটা হচ্ছে আমার সেই বক্স প্লট। তো এই বক্স প্লট থেকে আমি কি কি বুঝতে পারবো? আমরা এই বক্স থেকে ডেটার ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে একটা আইডিয়া পাবো,
এবং এখানে কোনো আউটলায়ার্স আছে কিনা সেটা বুঝতে পারবো। এখন কথা হচ্ছে আউটলায়ার্স মানে কি? আউটলায়ার্স মানে হচ্ছে এক্সট্রিম কিছু ভ্যালুস। যেমন এখানে যদি কত পর্যন্ত আছে 50, যদি এমন কোনো ভ্যালু থাকতো যেটা হচ্ছে 100, সেটা কিন্তু এই যে এই রেঞ্জের বাইরে চলে যেত। আমাদের ম্যাক্সিমাম ভ্যালুগুলোই আছে হচ্ছে এই 15 থেকে 30 এই রেঞ্জের মাঝে। তারপর কিছু কম ভ্যালু হচ্ছে এদিকে, তারপর কিছু কম হচ্ছে এদিকে, এবং জিরোর নিচে কিংবা 50-এর উপরে কিন্তু কোনো ভ্যালু নাই। এটা হচ্ছে আমরা বক্সপ্লট থেকে বুঝতে পারতেছি। এবার এই গ্রাফসে গিয়ে তারপর লেগাসি ডায়ালগস থেকে এখানে যে কয়েকটা বক্সপ্লটের অপশনস ছিল সেগুলো একটু দেখি। তো বক্সপ্লটে ক্লিক করলে এখানে আমরা দুইটা দেখতেছি, ক্লাস্টার্ড এবং সিম্পল। তো সিম্পলটা একটু দেখি। সিম্পলটা দেখার সময় খেয়াল করেন এখানে কি আছে, সামারিজ ফর গ্রুপস অফ কেসেস। তো গ্রুপসগুলো আমরা কি চিন্তা করতে পারি? আমি ডেটাতে যাই, আমি কি ওয়ানে যেটা ছিল জেন্ডার, এগুলোকে এক একটা গ্রুপ চিন্তা করতে পারি। যেমন ফিমেইলের কি পরিমাণ, মানে কিরকম আওয়ার্স টু ওয়ার্ক এক্সপেক্ট করতে পারে, মেল কিরকম করতে পারে, সেরকম ভাবে একটু চিন্তা করি। অর্থাৎ আমাদের আউটপুটে তখন কি থাকবে? আমাদের আউটপুটে তখন দুইটা বক্স প্লট থাকবে, একটা বক্স হচ্ছে মেইলের জন্য আর একটা বক্স হচ্ছে ফিমেলের জন্য। এবং তখন হচ্ছে আমরা আলাদা করে বুঝতে পারবো যে কাদের ডিস্ট্রিবিউশনটা কিরকম বা ডেটার ডিস্ট্রিবিউশনটা কিরকম। ঠিক আছে? তো আমি গ্রাফসে যাচ্ছি, লেগাসি ডায়ালগসে যাচ্ছি, সেখান থেকে বক্স প্লট, সিম্পলটা সিলেক্ট করে ডিফাইন। এখন হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কাদের মাধ্যমে ভেরিয়েবলটা কি, আমার ইন্টারেস্ট অফ ভেরিয়েবলটা কি। তো আমার ইন্টারেস্ট অফ ভেরিয়েবলটা হচ্ছে এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্ক। তো এটাকে আমি এখানে নিয়ে আসি। আর ক্যাটাগরিটা হচ্ছে আমার জেন্ডার, সো ক্যাটাগরিটাকে এখানে নিয়ে আসি। ডান, আমার আর কিছু চেঞ্জ করার দরকার নেই আপাতত, আমি ওকে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার সেই বক্স প্লট, একটা হচ্ছে মেইলের জন্য, একটা হচ্ছে ফিমেলের জন্য। এবং আমি যদি একটু উপর দিকে যাই, আমি দেখবো যে এটা হচ্ছে সেই কোড, যে কোডের মাধ্যমে এই প্লটটা তৈরি করা হয়েছে। আর এটার সাথে সাথে একটা সামারি ডায়লগ চলে আসছে, যে যেখানে দেখাচ্ছে মেল কতজন ছিল, 44 জন, এবং ফিমেল ছিল 49। এখন একটু বক্স প্লটটার দিকে আমরা খেয়াল করি যেখানে আসলে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে এই যে মাঝখানের যে দাগটা, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। তো মেইলের মিডিয়ান এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্ক হচ্ছে অলমোস্ট কত, 25 বা একটু কম। আর ফিমেলেরটাও অলমোস্ট কাছাকাছি, 25 বা আশেপাশে হবে এরকম। এখান থেকে আমরা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা জানতে পারবো না। তো সেটা জানার জন্য আমাদেরকে ওই এরকম একটা টেবিল তৈরি করতে হবে। তো টেবিল কিভাবে তৈরি করবো আমরা? আমরা সেটা তৈরি করবো হচ্ছে অ্যানালাইজে গিয়ে, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটার থেকে। তো সেটা হয়তো আমরা আগের ক্লাসগুলোতে দেখছি, তো এখন আবার সেটা দেখবো না। এখন আমরা বক্স প্লটটাতেই থাকি। এবার ফিমেলে দেখেন উপরে কিংবা নিচে আলাদা করে কোনো ডট বা কোনো পয়েন্টস নাই, বাট মেইলে কিন্তু দুইটা দুইটা করে পয়েন্টস আছে। এখানে একটা দেখতেছি ডট, এখানে দেখতেছি দুইটা। তো এই এই ভ্যালুগুলোই হচ্ছে আউটলায়ার্স। তার মানে হচ্ছে এই মেইলের নিচের দিকে দুইটা, এটা হচ্ছে 73 নাম্বার অবজারভেশনস এবং 79 নাম্বার অবজারভেশন। আর এদিকে হচ্ছে 62 আর 64, এই অবজারভেশনস গুলোতে আউটলায়ার্স আছে। আমরা হচ্ছে এই বক্স প্লটের মাধ্যমে এটাই বুঝতে পারতেছি। তো অনেক সময় দেখা যায় যে ডাটাতে আউটলায়ার্স থাকলে আহ, সেটা একটু ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। হয়তো আমরা এই অবজারভেশনগুলোকে বাদ দিয়ে দিই, এটা হইতে পারে একটা। অথবা হচ্ছে আমরা মেইনলি বাদ দেওয়াটাই যুক্তিযুক্ত, কারণ এগুলাকে নিয়ে আসলে আমরা কাজ করাটা ভুল হবে। অনেকটা আমাদের দেশের ইনকামের মতো, যে 4 লাখ টাকা ইনকাম, বাট ম্যাক্সিমাম তো 4 লাখ টাকা না, ম্যাক্সিমাম তো হচ্ছে 30,000 40,000 টাকা। তো 4 লাখ টাকা বাদ দিয়ে হিসাব করাটাই বেটার হইতো, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রিমড মিন, যেটা প্রথম ক্লাসে বলছিলাম। ট্রিমড মিন আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ উপরের 5% এবং নিচের 5%কে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে মাঝখানে যে 90% থাকবে তাদের অ্যাভারেজটা বের করবে। তো এই ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা হিসাব করতে পারি, ক্যালকুলেট করার জন্য যে অ্যাভারেজটা কিরকম। তো এটা ছিল হচ্ছে বক্স প্লট। আর একটা বিষয়, বক্স প্লট আমরা এডিট করবো কিভাবে? মনে করি যে এটা এরকম না, আমি চাচ্ছি হরাইজন্টাল থাকুক। কোশ্চেন ছিল। হ্যাঁ, কোয়েশ্চেন করুন। আপনি বললেন যে উপরের থেকে 5% বা
2.5% বাদ দেবো এবং নিচে থেকে এরকম 5% বাদ দিতে পারি। তো এটা আমরা ডাটা সেট থেকে কিভাবে একই সাথে বাদ দিয়ে এখানে অ্যাপ্লাই করে এটা কাজ করতে পারি, মানে পার্সেন্টেজ অনুযায়ী কিভাবে বাদ দিতে পারি আর কি ডাটা সেট থেকে? ফুল ডাটা সেট থেকে বাদ দেওয়ার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আর সেক্ষেত্রে এই যে এখানে অবজারভেশন নাম্বারগুলো দেওয়া আছে 62, 64, 70, 79, এগুলো আউটলায়ার্স। বাট আপনি যদি চিন্তা করেন যে আপার 5% কিংবা লোয়ার 5% বাদ দিবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই ডাটাতে যেতে হবে। ডাটাতে গিয়ে এগুলোকে ফার্স্টে সর্ট করতে হবে। ধরলাম এটা কোনটা কি ছিল, ভেরিয়েবলটা ছিল হচ্ছে Q3, তো Q3টাকে সর্ট করতে হবে, সর্ট অ্যাসেন্ডিং। ঠিক আছে, সর্ট করার পরে আপনি হচ্ছে অ্যানালাইজে যাবেন, সেখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ডেসক্রিপটিভ, তারপর হচ্ছে এক্সপেক্টেড আওয়ার্স টু ওয়ার্ক, অপশনসে যাবেন, সরি পার্সেন্টাইল এখান থেকে না, সরি এক্সপ্লোর, এখানে স্ট্যাটিস্টিক্স কোথায় গেল, মানে পার্সেন্টাইল ভ্যালুগুলো ফার্স্টে আলাদা করে ক্যালকুলেট করতে হবে যে আমার 5% ভ্যালু কত, তারপর হচ্ছে আমার 95% ভ্যালু কত। তো আপনি যখন সেটা বের করবেন, বের করার পরে আপনাকে ফিল্টার করতে হবে যে যাদের ক্ষেত্রে Q3 এর ভ্যালু, মনে করি যে আমার 5% ভ্যালু আসতেছে 15, তো 15 এর চেয়ে কম মানে হচ্ছে এগুলো, আর আর হচ্ছে 5%, 95%-এর বেশি মনে করি হচ্ছে 40-র বেশি, তো এগুলো, তো এগুলোকে হচ্ছে বাদ দিয়ে ফেলতে হবে, ফিল্টার করতে হবে। এভাবে হচ্ছে এই কাজটা করা যায়, একটা ওয়ে হচ্ছে এটা। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আমি জানি না এগুলো আসলে এইভাবে ইউজ করে কিনা, মানে আমরা সাধারণত ওই ফুল ডেটা সেটের উপর এই কাজটা করি না, আমরা হচ্ছে এইটুকুর ক্ষেত্রে বাদ দিয়ে ফেলি, যে আমরা বলি যে এইটুকু বাদ দিয়ে আমাদের কত হচ্ছে। আর আমি হয়তো ভুলে 5% বলে ফেলছি, অ্যাকচুয়ালি ট্রিমড মিন 5% মানে হচ্ছে আপার 2.5% আর নিচের 2.5%, তো আড়াই আড়াই করে হচ্ছে 5%। আচ্ছা, আচ্ছা কি যেন দেখাচ্ছিলাম, এডিট। আচ্ছা, তো এডিট করার জন্য আপনাদেরকে এটাতে ডাবল ক্লিক করতে হবে, প্লটটাতে। তো আমি ডাবল ক্লিক করলাম, এটা গতকাল ক্লাসেও মনে হয় দেখাইছিলাম। ডাবল ক্লিক করার পর একটা আলাদা একটা উইন্ডো আসবে, চার্ট এডিটর। এখান থেকে এই যে উপর একটা বাটন আছে, ট্রান্সপোজ চার্ট, এখানে ক্লিক করলে এই যে এটা এরকম হয়ে যাবে, উপর থেকে নিচে মানে হরাইজন্টাল হয়ে যাবে। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু পরে করেন, হ্যাঁ, এই পার্টটুকু শেষ করে নেই, গত ক্লাসের পার্টটুকু শেষ করে নেই। তো এভাবে হচ্ছে আপনারা প্লটটাকে হরাইজন্টাল করতে পারবেন। তো এখন যদি আপনার টার্গেট থাকে যে এখানে কিছু একটা আপনি লিখবেন, ধরেন এখানে আপনি লিখবেন যে এগুলো হচ্ছে আউটলায়ার্স, তো সেটা কিভাবে লিখবেন, সেটার জন্য এই যে এখানে একটা বাটন আছে, ইনসার্ট এ টেক্সট বক্স। তো ইনসার্ট এ টেক্সট বক্স ক্লিক করলে আপনার একটা টেক্সট বক্স এখানে আসবে এবং এখানে সেটার প্রপার্টিজ আসবে। তো আমি আপাতত এটা কেটে দিচ্ছি এবং এখানে লিখতেছি, এবং এখানে লিখতেছি যে আউটলায়ার্স। তো এবার যদি আমি এটাকে ধরে নিচে এখানে নিয়ে আসি, আমার জায়গা, আমার যেখানে ইচ্ছা সেখানে আমি এটাকে নিয়ে যেতে পারবো। ডান। এভাবে হচ্ছে একটা চার্ট এডিট করা যায়, আমার প্রয়োজন মতো এডিট করতে পারবো। এখন এই চার্টটাকে আপনি আপনার ওয়ার্ড ফাইলে কিভাবে নেবেন, সেটার জন্য প্রথমে আমি একটু রিসাইজ করে নেই, ছোট করি, ধরলাম এটুকু করলাম, লেখাটা একটু খারাপ হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে, ঠিক হয়েছে। এখন এবার আমি এটাকে কপি করব। কপি করার জন্য এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, দেন কপি। এখন আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করি, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, কি নাম দিব, দেখি ফিগার, ফিগার ডট রকেট ডট রকেট, এটা ওপেন করি।
তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফিগারটা। তো ফিগারটা এখন দরকার মতো ছোট বড় করে নিতে পারেন, বা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা কিন্তু এখানে আর কোনো এডিট করার ওয়ে নেই, আপনি এখানে জাস্ট ছোট বড় করতে পারবেন। এখন আপনার যদি এডিট করার প্রয়োজন হয়, যেমনটা এখানে করতেছিলাম এতক্ষণ, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক, দেন কপি অ্যাজ, এটা কোথায় গেল, মাইক্রোসফট অফিস গ্রাফিক্স অবজেক্ট, এইটা এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, দেন ওয়ার্ড ফাইলে যাই, এখানে আমি এটা পেস্ট করে দেব। সো এটা চেঞ্জ হয়ে গেছে, বিকজ এটা এখন মানে মাইক্রোসফট ওয়ার্ডের চেঞ্জেবল একটা ওয়েতে চলে আসছে। এটা হচ্ছে কিন্তু কালার পর্যন্ত সেম থাকবে না, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ইভেন এখানে যে মাঝখানে একটা কালো দাগ ছিল সেটাও চেঞ্জ হয়ে যাবে। সো যখন আপনি এই কাজটা করবেন, এইভাবে যখন কপি করবেন, তখন খেয়াল করবেন যে এইখানে আপনি যা যা চেঞ্জই করেন না কেন সবকিছু কিন্তু ওয়ার্ড ফাইলের মতো করে নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে। So, তখন আবার এখানে এসে আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। বাট এই দুইটা ওয়ে আছে চেঞ্জ করার। কেটে দেই, সেভ করে দিই। এবার স্লাইডে ফিরে যাই। এটা মেবি, আচ্ছা এটা দেখাইতে কি গত ক্লাসে একটা প্রবলেম হয়েছিল, আমার পার্সেন্টেজটা আসতেছিল না। তো সেটা কেন আসতেছিল না পরে আমি আর উদ্ধার করতে পারি নাই, বাট আজকে আরেকবার ট্রাই করি ঠিক হয় কিনা দেখি। তো আমাদের ডেটা সেটটা এটাই ছিল মনে হয়, হ্যাঁ ডেটা সেট এটাই ছিল। আমরা চাচ্ছিলাম এই Q11 থেকে Q16 যেগুলো তাদের সবার কিন্তু লেভেলগুলো সেম, অর্থাৎ ভেরিয়েবল ভিউতে যদি যাই আমি দেখবো তাদের লেভেল সবই সেম। 1 মানে স্ট্রংলি ডিসএগ্রি, 2 মানে ডিসএগ্রি, 3 মানে নিউট্রাল, অর্থাৎ এদের ভ্যালু এবং ভ্যালু লেভেলস এগুলো কিন্তু সেম। সো এগুলো যদি সেম হয় শুধুমাত্র তখনই আমরা এই ধরনের প্লট তৈরি করতে পারবো, যেখানে এক একটা রো হচ্ছে এক একটা কোয়েশ্চেন, যেমন এই যে কোয়েশ্চেন 11, 12, 13, 14 এভাবে 16 পর্যন্ত, আর প্রত্যেকটা লেভেল এবং ভ্যালু যেহেতু সেম, সো এইভাবে আমরা প্রপোর্শন হিসেবে দেখাইতে পারছিলাম। ঠিক আছে, এবং এই প্লটটার দিকে যদি একটু ভালো মতো খেয়াল করি আমি দেখবো যে কোয়েশ্চেন 16 এ হয়তো রেড বেশি, রেডের প্রপোর্শনটা বেশি, অর্থাৎ কোয়েশ্চেন 16 এ এগ্রির পরিমাণটা বেশি অ্যাজ কম্পেয়ার টু কোয়েশ্চেন 11। আবার কোয়েশ্চেন 11 এ দেখতেছি আমি, সরি কোয়েশ্চেন 12 এ দেখতেছি যে উম, এই প্রপোর্শনটা কিন্তু ডিসএগ্রি, এই প্রপোর্শনটা একটু বেশি। সো যখন আমরা এরকম একটা ফিগার দেখি চট করে জিনিসটা বোঝা ইজি, বাট যদি এরকম একটা টেবিল থাকতো, টেবিল তো ছিল, সেই টেবিল থেকেই তো এটা আসছে। সো টেবিলটা দেখে কিন্তু বোঝাটা একটু টাইম নেয়। সো এই ধরনের জিনিস হচ্ছে হয়তো পেপারে বা প্রেজেন্টেশনে ইউজ করাটা বেটার, বাট পেপারে থাকলে সেখানে হয়তো টেবিল ইউজ করতে পারেন, কারণ সেখানে এক্সপ্লেন করার একটা বিষয় থাকে, প্রত্যেকটা পয়েন্ট হয়তো আমরা এক্সপ্লেন করি। বাট আমরা যখন স্লাইড দেখাই তখন তো হচ্ছে প্রথম দেখায় বুঝতে পারাটাই হচ্ছে মেইন কথা। সো আমরা এই টেবিলটা একটু তৈরি করি, ওই গ্রাফটা একটু তৈরি করি। তো গ্রাফটা তৈরি করার জন্য আহ, আমরা যাব হচ্ছে অ্যানালাইজে, সেখান থেকে টেবিলস, দেন কাস্টম টেবিলস। কাস্টম টেবিল তৈরি করব, এবং সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবলগুলো হচ্ছে এই কোয়েশ্চেন 11 থেকে কোয়েশ্চেন 16 পর্যন্ত। তো এগুলোকে সিলেক্ট করে রোতে নিয়ে আসি। তো রোতে নিয়ে আসলাম, তো আমাদের আউটপুটটা হচ্ছে এখন এরকম। এখন আমি ক্যাটাগরি পজিশন থেকে, এটা ইউজুয়ালি ডিফল্ট থাকে, এখানে আমি রো লেভেলসগুলোকে কলামে নিয়ে যাব, অর্থাৎ এই যে স্ট্রংলি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি, স্ট্রংলি এগুলো হচ্ছে সব কলামে চলে যাবে, এবং আমাকে একটা ক্রস টেবিলের মতো আউটপুট দেখাবে, যেখানে প্রত্যেকটা সেলে বাই ডিফল্ট কাউন্ট আছে, অর্থাৎ কোয়েশ্চেন 11 এ কাউন্ট মানে স্ট্রংলি ডিসএগ্রি কতজন, কোয়েশ্চেন 11 এ ঠিক ডিসএগ্রি কতজন, নিউট্রাল কতজন, তো এভাবে হচ্ছে আমাকে আউটপুটটা দেখাবে। বাট আমার টার্গেট যেহেতু পার্সেন্টেজ দেখা, সো আমি এটাকে একটু চেঞ্জ করব। আমার টার্গেট হচ্ছে রো ওয়াইজ পার্সেন্টেজ থাকবে, মানে এই রোতে সবগুলো যোগ করলে যেন 100 আসে। তো 100-এর কিছু পার্সেন্ট এখানে আছে আর কিছু পার্সেন্ট এখানে আছে এরকম। সো আমি এখানে চেঞ্জ করব, চেঞ্জটা হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক্সে, সেখানে এই যে রো পার্সেন্ট যে একটা অপশন এটাকে আমি এক্সপ্যান্ড করব, সেখান থেকে রো অ্যান্ড পার্সেন্ট এটাকে কেটে এখানে নিয়ে আসবো।
আর কাউন্ট যেটা ছিল আগে থেকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। সো এখন আমার কাছে শুধুমাত্র রো অ্যান্ড পার্সেন্ট আছে। দেন অ্যাপ্লাই টু অল, ক্লোজ। তো এটা হচ্ছে আমার এখন পর্যন্ত ফরম্যাটটা। তো আমার এই যে প্রথম যে এটা ছিল রো অ্যান্ড পার্সেন্ট, এটা আমার দরকার নাই, তো আমি এটা কেটে দিচ্ছি। হাইট হাইট করে দিলে ওই যে এটা চলে যাবে, বাট উপরেটা থাকবে। এই যে হাইট দিলাম, ওইটা নাই। হাইট না থাকলে ওইটা থাকবে। সো আমি হাইট দিচ্ছি। এবার ওকে। এই যে এখন আমরা আউটপুট দেখতে পাচ্ছি, এবং এই আউটপুটটা কিন্তু টেবিলে প্রেজেন্ট করার মতো। যে কোয়েশ্চেন 1 কত পার্সেন্ট ছিল, নিউট্রাল অনেক বেশি। তারপর হচ্ছে কোয়েশ্চেন 15-এ কোনটা বেশি, এই যে অ্যাগ্রি বেশি। সো এই কোয়েশ্চেনটার সাথে অনেক বেশি পরিমাণ মানুষ অ্যাগ্রি করছে, যার মধ্যে আবার 15% ডিসএগ্রি করছে, প্রায় হাফ ডিসএগ্রি করছে। এরকম হয়তো আমরা ইন্টারপ্রেট করতে পারবো রেজাল্টগুলোকে। আর এখানে দেখা যাচ্ছে যে স্ট্রংলি ডিসএগ্রি ক্ষেত্রে 3.2% আছে কোয়েশ্চেন 15-এ। তো এবার আমরা হচ্ছে যেহেতু এরকম একটা প্লট তৈরি করব, সো দেখি কিভাবে তৈরি করা যায়। তো প্রথমেই এই টেবিল, বা একটা কোশ্চেন ছিল আর কি, কোশ্চেনের যে লেভেলটা ওটা আমি অ্যাড করব কিভাবে? আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ কি ওয়ান অবশ্যই। কোশ্চেনটা কি? কোয়েশ্চেনটা কি ছিল, আমি কোয়েশ্চেনটা যেখান থেকে নিয়েছিলাম ওই ডেটা সেটে কোয়েশ্চেনের লেভেলটা দেওয়া ছিল না। বাট আমি ধরে নেই কিছু একটা, কি দেওয়া যায়, যে লেভেল দিব আই এম স্যাটিসফাইড উইথ দ্য প্রোডাক্ট, ধরলাম এরকম কিছু একটা। প্রথমটা হচ্ছে এরকম কিছু একটা। পরেরটা কি দেওয়া যায়, আই উইল রিকমেন্ড দিস প্রোডাক্ট টু মাই ফ্রেন্ডস, ধরলাম এরকম। তো আমি দুইটা দিলাম, অন্যগুলো এরকম কিছু একটা থাকবে। তো এই ধরনের স্টেটমেন্ট এই স্টেটমেন্টের সাথে এগ্রি করবে বা ডিসএগ্রি করবে, ঠিক আছে। কোশ্চেনগুলো এরকম ছিল, মনে করি এরকম ছিল। আমার কাছে যেহেতু ডেটা নাই, so আমি বলতে পারতেছি না শিওরলি, বাট মনে করি এরকম ছিল। তো আমি যেহেতু এখানে একটা টেবিল অলরেডি তৈরি করলাম যেখানে লেভেল নাই, so আমি আবার রিসেন্ট ডায়ালগ বক্সে যাই, কাস্টম টেবিলসে যাই, এই সেম তো সব আগের মতোই আছে। সো আমি ওকে দিই। ওকে দিলে হচ্ছে এখন ওই যে লেভেলগুলো চলে আসছে। কোয়েশ্চেন 1 প্রথমটার 11-এরটা চলে আসছে এবং 12-এরটা চলে আসছে, বিকজ আমি মাত্র অ্যাসাইন করছি। ঠিক আছে। ঠিক আছে। ওকে। তো এভাবেই থাক, যেহেতু দুইটা অ্যাসাইন করলাম। এখন এটাকে ডাবল ক্লিক করতে হবে, টেবিলটাকে ডাবল ক্লিক করতে হবে। তো আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে দেখেন একটা কালো দাগের মতো হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে এই সেলগুলোকে সিলেক্ট করতে পারবো। তো যখন এরকম আসবে, তখন আপনি ধরেন এই জায়গাটায় আপনি রাইট বাটন ক্লিক করবেন। তো আমি রাইট বাটন ক্লিক করতেছি। ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশন আসছে। তো অপশন আসছে, এখানে একটা অপশন আছে ক্রিয়েট গ্রাফ। তো এখনই আপনি ক্রিয়েট গ্রাফ দিবেন না, কারণ আমার যে টেবিলটা তৈরি হবে সেই টেবিলটা তৈরি করার, সরি, গ্রাফটা তৈরি করার প্রথম শর্ত হচ্ছে এই কোয়েশ্চেনগুলোকে এদিকে থাকতে হবে, আর এই রেসপন্সগুলোকে এদিকে থাকতে হবে। ঠিক আছে, মানে আই এম স্যাটিসফাইড উইথ দ্য প্রোডাক্ট, তারপর হচ্ছে এই যে কোয়েশ্চেন 13, 16, এইগুলো সব কলামে থাকবে, আর এই কলামগুলো সব রোতে থাকবে। অর্থাৎ আমাকে এখন এই টেবিলটাকে ট্রান্সপোজ করতে হবে। তো সেটার জন্য আমি আবার রাইট বাটনে ক্লিক করি। দেন এই যে দেখেন লাস্টে পিভটিং ট্রেস নামে একটা অপশন আছে। এটা কঠিন কিছু না, কিন্তু আমি জাস্ট এই টেবিলটাকে সিলেক্ট করতেছি। ফার্স্টে ডাবল ক্লিক করে সিলেক্ট করছি, দেন রাইট বাটন ক্লিক করছি। তো এখানে পিভটিং ট্রেস নামে একটা অপশন আছে। তো আমি পিভটিং ট্রেসে ক্লিক করি। সো এখন আমি যেটা করব, এই রো গুলোকে ধরে এখানে নিয়ে আসবো কলামের জায়গাতে, আর কলামগুলোকে ধরে এখানে নিয়ে আসবো। স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমি হাত দিব না, কিন্তু এটার মধ্যেই থাকবে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, আর এই রোটাকে ধরে এখানে নিয়ে আসলাম। সরি সরি, এবার ঠিক আছে। সো এখন আমার রো গুলা কলামে এবং কলামগুলো রোতে। সো আমি এটা কেটে দেই। এবার একটু উপরেরটার সাথে কম্পেয়ার করি সব ঠিক আছে কিনা। দেখেন কোয়েশ্চেন 11-এ ডিসএগ্রি ছিল 16.1%, এখানেও 16.1%। সো ঠিক আছে। তারপর এখানে ডিসএগ্রি ছিল 18.3%, এখানেও ডিসএগ্রি হচ্ছে 18.3%। তারপর স্ট্রংলি এগ্রি ছিল 5.4%, এখানেও 5.4%। সো টেবিলটা কিন্তু ঠিক আছে, জাস্ট রোগুলো কলামে চলে গেছে এবং কলামগুলো রোতে চলে গেছে। এবার আমি প্লটটা তৈরি করতে রেডি। সো আমি আরেকবার রাইট বাটনে ক্লিক করব এবং ক্রিয়েট গ্রাফ।
এখান থেকে বারে ক্লিক করব, বারে ক্লিক করি। এরকম কিছু একটা আসছে যেটা খুব একটা আমাদেরটার সাথে মিলে না। আমাদেরটা ছিল এরকম, পার্সেন্টেজ দেখাচ্ছে, তারপর একটা বারের মধ্যেই সবকিছু, মানে একটা বারেই সবগুলো রেসপন্স। বাট এখানে দেখতেছি যে এক একটা রেসপন্সের জন্য এক একটা বার আসছে। টোটাল প্রত্যেকটা কোয়েশ্চেনে মোট 5টা বার আসছে, কারণ আমাদের রেসপন্স ছিল 5টা করে। তো এগুলাকে এখন চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার গ্রাফটা এখন এডিট করা দরকার। সেজন্য আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই ফিগারটাকে এডিট মোডে নিয়ে যাব। সো রাইট মোড, ডাবল ক্লিক, এরকম হয়েছে। তো এবার আমি যে কোনো একটা বারে জাস্ট ক্লিক করব, ক্লিক করে অ্যাক্টিভ করব। তো একটা ক্লিক করে দেখবেন যে আশেপাশে এরকম হলুদ একটা বর্ডারের মতো আসছে, তার মানে হচ্ছে এখন এটা এডিট করা যাবে। সো আমি এখন এডিট করা মোডে যখন আছে তখন রাইট বাটনে ক্লিক করব। তো দেখো যে প্রপার্টিজ উইন্ডো নামে একটা অপশন আসছে। তো প্রপার্টিজ উইন্ডোতে ক্লিক করব, দেন ভেরিয়েবলসে সেখান থেকে দেখেন কলামে এক্স ক্লাস্টার দেওয়া। তো আমাদের এটাকে চেঞ্জ করে স্ট্যাকে নিয়ে যেতে হবে। তো অপশনগুলো এই যে উপরে নিচে করে দেখবেন যে কোথায় আছে অপশনটা, ওখানে এই স্ট্যাক অপশনটা থাকবে। স্ট্যাক অপশনটা সিলেক্ট করে দিবেন, দেন অ্যাপ্লাই। সো ডান, আমার কিন্তু কাজ শেষ, প্রায় শেষ। মানে আমাদেরকে এখন জাস্ট ট্রান্সপোজ করতে হবে, কারণ আমাদের ফিগারটা দেখি, ফিগারটা হচ্ছে এরকম, মানে হরাইজন্টাল, বাট আমাদেরটা হচ্ছে এখানে ভার্টিক্যাল। তো এই কোয়েশ্চেনগুলোকে এখন এদিকে নিতে হবে, সবগুলোকে এদিকে নিতে হবে, আর ভ্যালুগুলোকে এদিকে আনতে হবে। তো আমি সেই কাজটাই করব। কিভাবে? এই যে ট্রান্সপোজ বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করি, হয়ে গেছে ট্রান্সপোজ। সো এই লেখাটার কারণে দেখা যাচ্ছে যে অনেক বেশি স্পেস নিয়ে ফেলছে এই পাঁচটা, ঠিক আছে? ওইভাবে এই জন্য মনে হয় আমি কোয়েশ্চেন 11, 12, 13 দিয়ে রাখছিলাম। হয়তো ওইগুলা পরে হচ্ছে কি বলে সাইড নোট কিংবা আহ, টিকা, ওই জায়গাতে হচ্ছে আমরা এগুলো দিয়ে দিতে পারবো। এবার হচ্ছে পার্সেন্টেজটা আমাদের আসতেছিল না গতকাল, সো পার্সেন্টেজটা ঠিক করি। পার্সেন্টেজ ঠিক করার জন্য এই লেভেলটাতে ক্লিক করব। তো আমি লেভেলে একটা ক্লিক করলাম, করলে হচ্ছে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক এবং প্রপার্টিজ উইন্ডো। এখানে নাম্বার ফরম্যাটে যেতে হবে, সেখান থেকে হচ্ছে ট্রেইলিং ক্যারেক্টার্স। তো আমাদের যাতে একটা ল্যাব যুক্ত হয় ওইরকম আর কি। আমি ট্রেইলিং ক্যারেক্টার হিসেবে পার্সেন্টেজ দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই। হ্যাঁ, তো আমি যদি এখন নিচের দিকে তাকাই, এখানে দেখবো যে আমাদের লেভেলগুলো এখন চেঞ্জ হয়েছে, 0%, 20%, 40% এইভাবে আসছে। তো আমাদের পার্সেন্টেজগুলো এখন দেখা যাচ্ছে বা প্রপোর্শনগুলো দেখা যাচ্ছে। তো আমাদের তো এখন ভ্যালুস না, তো আমি এই জিনিসটাও চেঞ্জ করি, পার্সেন্টেজ। ওকে, আর এটাও চাইলে চেঞ্জ করা যাবে, মানে প্রত্যেকটা জিনিস সেখানে চাইলে এডিট করে নেওয়া যাবে। তো আমি কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার সেই প্লট। এখন এটাকে জাস্ট আপনি কপি করবেন, কপি করে আপনার ওয়ার্ড ফাইলে নিয়ে পেস্ট করে দিবেন। তো আমাদের প্লটটা ছিল এরকম। সো সেম একটা প্লট পাওয়া গেছে। এটাকে এখন ছোট বড় করলে আর হয়তো সুন্দর দেখাবে, এখন একটু সুন্দর দেখাচ্ছে। এটা ছিল স্ট্যাকড হরাইজন্টাল বার প্লট। এরপর আরেকটা প্লট আছে, কোয়ান্টাইল প্লট। বাট এই প্লটটা দেখানোর জন্য আমি আজকের ক্লাসটা বুঝতে হবে আগে। সো এই প্লটটা আমি ফার্স্টে দেখাবো না, এই প্লটটা দেখানোর আগে আমি আজকের ক্লাসটা শুরু করি। তো এটা হচ্ছে ক্লাস 5। এতক্ষণ হচ্ছে আমরা ক্লাস 4 এর যতটুকু বাকি ছিল ততটুকু দেখলাম। ক্লাস 5 এ কি কি দেখবো সেটা একটু ওভারভিউ করে নিই শুরুতে। প্রথমে আমরা স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স দেখবো। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা স্ক্যাটার প্লট মানে কি সেটা দেখছি। স্ক্যাটার মানে কি ছিল, যে একদিকে একটা অ্যাক্সিস থাকবে, অন্যদিকে একটা অ্যাক্সিস থাকবে। আমি একটু দেখাই, এরকম স্ক্যাটার প্লট হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থাকবে, মাঝখানে অনেকগুলো ডট থাকবে। তো প্রত্যেকটা ডট হচ্ছে একটা অবজারভেশনের পজিশন নির্দেশ করবে, এবং এই ডটগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ডেটা দুইটার মাঝে কোনো ধরনের কোরিলেশন আছে কিনা, অর্থাৎ সম্পর্ক আছে কিনা। যদি দেখা যায় যে সবগুলো প্লট এরকম একটা ট্রেন্ড ফলো করতেছে, তো আমরা বলতে পারবো যে এক ধরনের লিনিয়ার কোরিলেশন আছে। এখানে হচ্ছে একটা নন লিনিয়ার রিলেশনশিপ আছে, কারণ বাঁকা, সোজা না কিন্তু রিলেশনটা।
তো আমরা ইউজুয়ালি কাজ করি হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ নিয়ে স্কটার প্লট কিংবা কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে। তো আজকে সেই ক্লাসটাই আমরা দেখব। তো প্রথম হচ্ছে স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স, যেখানে সিম্পল স্ক্যাটার প্লটে থাকে হচ্ছে একটা ভেরিয়েবল এক্স অ্যাক্সিসে এবং একটা ভেরিয়েবল ওয়াই অ্যাক্সিসে। বাট স্ক্যাটার প্লট ম্যাট্রিক্সে আমরা মাল্টিপল ভেরিয়েবল ইউজ করতে পারি। যেমন এই উদাহরণটার দিকে যদি আপনারা দেখেন, এখানে এক্স অ্যাক্সিসে কি কি আছে, রিডিং স্কোর আছে, রাইটিং স্কোর আছে এবং ম্যাথ স্কোর আছে। আর এদিকে হচ্ছে ম্যাথ স্কোর, রাইটিং স্কোর, রিডিং স্কোর। এখন আপনি যদি রিডিং স্কোর, অর্থাৎ কেউ পড়াশোনা করে যেরকম স্কোর করতেছে, ধরেন রিডিং স্কোর আস্তে আস্তে যত বাড়ে তার ম্যাথের স্কোর তত বাড়তেছে। এই প্লটটার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারতেছি। তো রিডিং স্কোরের সাথে রাইটিং স্কোরের কোনো সম্পর্ক আছে কিনা সেটা বুঝতে হলে আমরা এই প্লটটার দিকে তাকাবো। তো আমরা দেখবো যে মোটামুটি একটা ট্রেন্ড আছে, বাট এতটা স্ট্রং না। যেমন ম্যাথ স্কোরে যতটা স্ট্রং দেখা যাচ্ছে, অনেক ঘন হয়ে আছে একটা লাইন বরাবর, বাট এই প্লটটাতে কিন্তু সেরকম না। তার মানে হচ্ছে এটা হয়তো একটু হালকা। তারপর উপরে এইটার দিকে যদি তাকাই, এটা কি আচ্ছা সেম, এটা হচ্ছে ম্যাথ স্কোর আর রিডিং স্কোর। এটা কি ম্যাথ স্কোর, ও সরি ডায়াগোনাল তো সেম, এটা আর এটা তো সেমই হবে। আর কি বাকি আছে, আর এটা হচ্ছে এই যে রাইটিং স্কোরের সাথে ম্যাথ স্কোর, এটা হচ্ছে রাইটিং স্কোর, এটা হচ্ছে ম্যাথ স্কোর। দুইটার মাঝে রিলেশনটা কিরকম ওইটা হচ্ছে এই প্লটের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো স্ক্যাটার প্লট ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা একসাথে কয়েকটা ভেরিয়েবলের মাঝে কোরিলেশন কিরকম সেটা হচ্ছে এক নজরে দেখে বুঝতে পারবো। তো তারপরে কি আছে, তারপর আছে যে এই যে একটু আগে আমরা জাস্ট একটা প্লটের মাধ্যমে দেখলাম কোরিলেশন, এটা আমরা অ্যাকচুয়ালি মেজার করব কিভাবে কিভাবে তো সেটা দেখার জন্যই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা আসলে একটা মেজার অফ লিনিয়ার কোরিলেশন। মানে কোনো ধরনের লিনিয়ার কোরিলেশন আছে কিনা এবং থাকলে সেটা কতটুকু কিরকম সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট। যেখানে দেখতেছি আমরা যদি ভ্যালুটা জিরো আসে বা জিরোর কাছাকাছি থাকে সেক্ষেত্রে নো কোরিলেশন অথবা ভেরি উইক কোরিলেশন, তারপর হচ্ছে 2 বা তার চেয়ে বেশি এবং 4 এর কম হলে উইক কোরিলেশন। তো এরকম কিছু কন্ডিশনস আছে যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু কিরকম থাকলে সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ কিরকম সেটা আমরা বুঝতে পারবো। 2 হবে নাকি 0.2 হবে এগুলো? কোনটা? আচ্ছা আচ্ছা, সবগুলো এগুলো পয়েন্ট হবে, সবগুলো পয়েন্ট হবে। মানে 1 0 থেকে 1 তো, এই যে আমি একটু আগে লিখছি ভুলে তাড়াহুড়া করে। থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট। এবার ঠিক আছে। মানে সরি সরি, মানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট ভ্যালু 0 থেকে 1 হয়, ঠিক আছে? সো 0 থেকে 1 এর মাঝখানে অনেকগুলা ডেসিমাল ভ্যালু আছে, 0 পয়েন্ট মানে 0.1111 এরকমও একটা ভ্যালু আছে, 0.25 একটা ভ্যালু। তো এই ভ্যালুগুলাই আসলে কোনটার মানে কি সেটা হচ্ছে আমরা আহ, মানে কতটুকু স্ট্রং সেটা হচ্ছে আমরা এই কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে বুঝতে পারি। ও তারপর আছে আমরা কি দেখবো, হাইপোথিসিস টেস্ট মানে কি, জিনিসটা কেন দরকার, তো সেটা সম্পর্কে একটু ওভারভিউ দেখবো। দেন ডিসিশন কিভাবে নেয় হাইপোথিসিস টেস্টের উপর বেস করে সেটা দেখবো। আর কিছু এক্সাম্পলস দেখবো জাস্ট শুরুতে শুরুতে হচ্ছে আমরা ভিতরে যাব না, কোনটা মানে কি কি করে সেটা দেখবো না, আমরা জাস্ট নামগুলোর সাথে একটু পরিচিত হব। তারপর হচ্ছে প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট। আচ্ছা, দেন দেন হচ্ছে দুইটা টেস্ট সম্পর্কে আজকে একটু আলোচনা করব এবং সেগুলো এসপিসিসি কিভাবে করে সেগুলো দেখবো। তো আজকে ক্লাসটা তাহলে শুরু করি। স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স, আজকের ডেটা হচ্ছে এইটা হাউস প্রাইস ডট এসএফই। এই ডেটা ফাইলটা আপনাদের দিয়ে দিব ক্লাস শেষে। তো স্ক্যাটার প্লট যদি একটু চিন্তা করি, স্ক্যাটার প্লট দেখার আগে একটু মানে হালকা মাথায় ভেরিয়েবলগুলো বুঝে নেই। এখানে প্রথম ভেরিয়েবলটা হচ্ছে প্রাইস। তো এটা হয়তো 24,000 হিসাব করা, মানে 21,000 24,000 ইউএস ডলার। তো এগুলো হচ্ছে জাস্ট 1000টাকে 24 20 এভাবে লিখছে। তো প্রাইস হচ্ছে একটা ভেরিয়েবল। তারপর এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া বা হয়তো ফ্ল্যাটের সাইজ কিরকম এটা হইতে পারে। তারপর হচ্ছে এয়ার কোয়ালিটি, রুম নাম্বার, এভারেজ রুম নাম্বার আর কি।
কারণ 6.57 এটা কিভাবে হয় একটা রুম নাম্বার হয় 6 হবে অথবা 5 হবে বা 7 হবে। যাই হোক, সম্ভবত এভারেজ রুম নাম্বার, কোনো একটা বিল্ডিং এর এভারেজ রুম নাম্বার কত সেটা হচ্ছে 6.575। তারপর হচ্ছে এইজ, মানে কোনো বিল্ডিং কত বছর বয়স্ক বা কত মাস পুরাতন সেটা। এরকম কয়েকটা ভেরিয়েবল দেখতেছি আমরা। এদিকে আরো আছে, এই যে এয়ারপোর্ট আছে কিনা ওই এরিয়াতে, এই ধরনের কিছু ডেটা আমরা দেখতেছি। এই ডাটাটা খুবই পপুলার। পপুলার কিভাবে? এটা হচ্ছে ওই বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলি বা বিভিন্ন অনলাইন কোর্সে বলি, ইভেন ক্যাগেলে হাউস হাউস প্রাইস নামে একটা আলাদা কম্পিটিশনে আছে হাউস প্রাইস প্রেডিক্ট করার পরে। তো এই ডেটা সেটটাতে নর্মালি কি চিন্তা করা যায় যে যদি কোথাও রুম নাম্বার বাড়ে, এই যে এই ভেরিয়েবলটা যদি বাড়ে, তো প্রাইস বাড়া উচিত। কারণ একটা বাসায় রুম যতগুলা, যদি রুম থাকে 5টা, সেটার প্রাইস যেরকম হবে, রুম যদি 3টা থাকে প্রাইস কম থাকা উচিত। সো আমরা তাহলে প্রথমে শুরুতে এই দুইটা ভেরিয়েবলের মাঝে একটা কোরিলেশন প্লট করে দেখি, মানে স্ক্যাটার প্লট তৈরি করে দেখি। তো স্ক্যাটার প্লট তৈরি করার জন্য গ্রাফসে যাচ্ছি, দেন লেগাসি ডায়ালগস, দেন স্ক্যাটার বা ডট, সবার লাস্টের আগেরটা, এখানে ক্লিক করি। দেন আমার যেহেতু ভেরিয়েবল মাত্র দুইটা, তো আমারটা হচ্ছে একটা সিম্পল স্ক্যাটার প্লট। দেন ডিফাইন, এখানে আমি ওয়াই অ্যাক্সিসে দিচ্ছি প্রাইস এবং এক্স অ্যাক্সিসে দিচ্ছি রুম নাম্বার, তারপর ওকে। সো এটা হচ্ছে আমার সেই স্ক্যাটার প্লট। এবং স্ক্যাটার প্লটটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 5টা থেকে 7টা রুমে মোটামুটি বেশি অবজারভেশনস, অর্থাৎ বেশিরভাগ বাসাই হচ্ছে 5 থেকে 7 রুমের মধ্যে, এবং 4 রুমের নিচে হচ্ছে দেখতেছি 2টা বাসা, 5 রুমের নিচে মোটামুটি অনেকগুলোই, তারপর হচ্ছে আবার 9 থেকে 8-এর মধ্যেও অল্প সংখ্যক। এবার দুইটার মাঝে একটু রিলেশনশিপটা দেখি, যে যখনই একটা মানে রুম নাম্বার বাড়তেছে, দেখেন ট্রেন্ডটা কিন্তু আপওয়ার্ড, মানে প্রাইস বাড়তেছে, রুম নাম্বারও বাড়তেছে। তার মানে যে প্রাইস বাড়লে রুম নাম্বার বাড়ে কিংবা রুম নাম্বার বাড়লে প্রাইস নাম্বার বাড়ে, সেরকম কিন্তু কজাল কোনো ইফেক্ট আমরা ধরতে পারতেছি না। আমরা just বলতে পারবো যে রুম নাম্বার আর প্রাইস এর মধ্যে একটা পজিটিভ কোরিলেশন আছে, এবং কোরিলেশনটা হচ্ছে লিনিয়ার কোরিলেশন। দেখেন এটা একটা লাইনের মতো কিন্তু রিলেশনশিপটা। তো লাইনটা যদি দেখতে চাই কি করব? আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে চার্ট এডিটর আসছে। এখানে এই যে একটা অপশন আছে, এখানে অ্যাড এ রেফারেন্স লাইন ফ্রম ইকুয়েশন। তো যদি এইখানে ক্লিক করেন, প্রপার্টিস উইন্ডোটা আসবে, এখানে একটা ইকুয়েশন দেখাবে। তো এই ইকুয়েশনটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা লাইন, যে লাইনটা এখানে ড্র করে দেখাচ্ছে। তো আমি আপাতত এটা কেটে দিচ্ছি। এটাও কেটে দিই। তাহলে আমার প্লটটা হচ্ছে এরকম, এবং আমার লাইনটা দেখাচ্ছে যে এরকম উপর দিকে নামতেছে, আপওয়ার্ড একটা লাইন আছে আমার। আমি যদি এখন আরেকটা প্লট দেখি, কি দেখা যায়? এই যেখানে 4 পিপলের প্রপোর্শন নামে একটা ভ্যারিয়েবল আছে। মানে হচ্ছে এই যে 1 নাম্বার যে বাসাটা, যেটার প্রাইস 24,000, সেই বাসাটা যেই এরিয়াতে আছে, সেই এরিয়াতে নিম্ন আয়ের মানুষের প্রপোর্শন কিরকম। এখানে হচ্ছে 4.98%, তারপর এটা 9.14%, এরকম কিছু ডেটা আমরা দেখতেছি। তো এই প্রাইসের সাথে এই ভেরিয়েবলটার রিলেশনশিপটা কিরকম, সেটা একটু দেখার জন্য আমরা আবার সেম ভাবে গ্রাফে গিয়ে করতে পারি, অথবা আমি এখান থেকে রিসেন্ট ডায়ালগ বক্স থেকে যেতে পারি। এখানে ক্লিক করলাম, দেন আমি এটাকে চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করে এদিকে নিয়ে আসলাম, দেন এখান থেকে পোর প্রপোর্শন যেটা, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, তারপর ওকে। এটার গ্রাফটা কিরকম? এটার গ্রাফটা আবার ডাউনওয়ার্ড,
তার মানে ডাউনওয়ার্ড আবার লিনিয়ার না, কিন্তু এটা কিন্তু এখান থেকে হঠাৎ করে নিচে নেমে তারপর আস্তে আস্তে নামতেছে, মানে এটা নন লিনিয়ার একটা রিলেশনশিপ আছে। বাট আমরা যদি একটা লাইন ড্র করি, লাইনটা হয়তো এরকম হবে। এখন এখান থেকে আমরা কি বুঝতে পারি একটু চিন্তা করেন, যে কোনো একটা এরিয়াতে নিম্ন আয়ের মানুষের প্রপোর্শন যত বাড়তেছে সেখানে ফ্ল্যাটের প্রাইসও কমতেছে। তার মানে এখানে একটা নেগেটিভ কোরিলেশন আছে প্রাইসের প্রাইসের সাথে পোর প্রোব যে ভেরিয়েবলটা, এই দুইটার মধ্যে। ঠিক আছে, এখানে ছিল একটা পজিটিভ কোরিলেশন যে নাম্বার অফ রুমস বাড়লে প্রাইস বাড়তেছে, আর এখানে হচ্ছে একটা নেগেটিভ কোরিলেশন যে নিম্ন আয়ের মানুষের প্রপোর্শন যদি বাড়ে কোনো একটা এরিয়াতে তো প্রাইসও কমতে থাকে। অথবা এরকমও হইতে পারে যে প্রাইস কমতেছে দেখেই হয়তো এখানে বেশি মানুষ থাকতেছে, মানে নিম্ন আয়ের মানুষ বেশি থাকতেছে। তো এখানে আমরা যেহেতু কজাল কোনো রিলেশনশিপ ধরতে পারতেছি না, আমরা জাস্ট বলতে পারবো যে এই দুইটা ভেরিয়েবলের মাঝে একটা নেগেটিভ কোরিলেশন আছে, আর এই দুইটা ভেরিয়েবলের মাঝে একটা পজিটিভ কোরিলেশন আছে। এবার আমাদের আজকে যেটা টার্গেট সেটা হচ্ছে একটা স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স। তো স্ক্যাটার, ভাইয়া জি ভাইয়া। এই গ্রাফ আঁকার সময় আমরা যে ওখানে মানে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস দিলাম, দেওয়ার পরে সেট মেকারস বা এগুলা দুইটা ছক দেখলাম, ওগুলার কাজ কি লাগবে বা মানে কাজ কি ওগুলা? ওগুলা এখন পর্যন্ত আমারই দরকার হয় নাই, আমার জানার প্রয়োজন হয়নি। এটা সম্ভবত আমি একটু এটা এখানে নিয়ে আসি, তারপর দেখি। প্রবাবলি এই পয়েন্টগুলো চেঞ্জ করে বেসড অন ক্যাটাগরি। হ্যাঁ ঠিক আছে, যে দেখেন এয়ারপোর্ট আছে এবং এয়ারপোর্ট নাই, এয়ারপোর্টের লেভেল হচ্ছে দুইটা, ইয়েস অথবা নো। তো আমি যখন কি করছিলাম এখানে সেট মার্কার্সটা যখন আমি এয়ারপোর্ট সেট করে দিয়েছিলাম, তাহলে এয়ারপোর্টের যে দুইটা লেভেল ছিল দুইটা লেভেলের জন্য দুইটা আলাদা কালার সেট করছে, যে রেড মানে হচ্ছে ইয়েস এয়ারপোর্ট আছে, সো এয়ারপোর্ট আছে গুলো হচ্ছে পয়েন্টগুলোকে রেড হিসেবে এখানে দেখাচ্ছে, আর নাইগুলাকে ব্লু হিসেবে দেখাচ্ছে। এটা হয়তো কখনো কখনো এটা কাজে লাগতে পারে। তো এয়ারপোর্টে চেঞ্জ করে আমি ওয়াটার বডি দিই, দেখি কিরকম। ওয়াটার বডি ছিল তিনটা, তো তিনটার জন্য তিনটা কালার করছে এখানে পয়েন্টগুলোকে। আরেকটা বিষয়, এই পয়েন্টগুলোকে কিন্তু চাইলে ছোট বড় করা যায়। ছোট বড় করার জন্য ওই এডিট করতে হবে, এডিট উইন্ডোতে আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। এবার রাইট বাটন ক্লিক, প্রপার্টিস উইন্ডো, সেখান থেকে হচ্ছে যে মার্কারের টাইপ চেঞ্জ করা যাবে চাইলে। মার্কারের বর্ডারটা আমি চেঞ্জ করব, এটাকে আমি ছোট করব এবং সাইজটাকেও ছোট করব, দেন অ্যাপ্লাই। তো পয়েন্টগুলো এখন অনেকটা ছোট হয়ে গেছে, ছোট 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 ছোট। তো ডেটা যদি অনেক বেশি থাকে তখন হয়তো এরকম বড় থাকলে দেখতে খারাপ দেখাবে, তখন হচ্ছে এরকম সাইজ ছোট বড় করে আপনার যেভাবে সুন্দর মনে হয় সেটা করে নিতে পারেন। একটু যদি এক্সপ্লোর করেন, হয়তো আমি কোশ্চেনটা না করলে হয়তো দেখাইতাম না। তো না দেখাইলে আপনার সুযোগ ছিল এটাকে জাস্ট এখানে নিয়ে হয়তো আপনি চেঞ্জ করে দেখতে পারতেন। আচ্ছা এটা এখানে দিলে কি হয় দেখি, আমি লেভেল কেসেস বা এখানে দিয়ে কি হয় দেখি। আমি এয়ারপোর্টে ক্লিক করলাম, এবার ওকে দিয়ে দেখি কি আসে, তেমন কিছু দেখতেছি না। সো আমি এখন এটা জানার জন্য কি করব, এটা আমি জানার জন্য এখন গুগল করব। গুগলে দেখবো যে এখানে স্পেস আছে, লেভেলস বা এর কাজ কি। ঠিক আছে বিষয়টা, আমি কিন্তু এটা কিন্তু একটা ফাউন্ডেশন কোর্স, আমার পক্ষে সম্ভব না সবকিছু দেখানো। তো অনেক কিছুই থাকবে বাদ পড়ে যাবে, দেখাইতে গিয়েও দেখানো হবে না, অথবা আমি জানি না, একজন সব জানবে তাও না। তো তখন হচ্ছে আপনাদের কাছে সুযোগ আছে জিনিসটা গুগল করে জেনে নেওয়ার। ঠিক আছে, তো এবার আমি ওই স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স যেটা ওইটা তৈরি করব। তো ওইটা তৈরি করার জন্য গ্রাফস থেকে লেগেসি ডায়ালগস, সেখানে স্ক্যাটার প্লট বা ডট, এখানে ক্লিক করি। দেন এখানে এই যে অপশন আছে ম্যাট্রিক্স স্ক্যাটার, তো এখানে এটা সিলেক্ট করে দিয়ে ডিফাইন। এখন এই ম্যাট্রিক্স ভেরিয়েবলস যেটা এখানে, সেই ভেরিয়েবলকে আমি দিব যাদের আমি ম্যাট্রিক্স বা স্ক্যাটার প্লট আমি দেখতে চাচ্ছি। তো
তো আমি চাচ্ছি হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে রুম নাম্বার, তারপর হচ্ছে পোর প্রপোর্শন। এই তিনটা ভেরিয়েবলের একটা স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স আমি দেখতে চাচ্ছি। তাহলে আমি এগুলোকে সিলেক্ট করে ম্যাট্রিক্স ভেরিয়েবলসে নিয়ে আসলাম। আর হচ্ছে আমি যদি টাইটেলস দিতে চাই সেই টাইটেলস দিতে পারবো এখানে, ফুটনোট কিছু দিতে চাইলে সেটা দিতে পারবো, সাবটাইটেল দিতে চাইলে সেটা দিতে পারবো। এটা হচ্ছে আপ টু ইউ। দেন ওকে, আমি আর কিছু চেঞ্জ করতেছি। প্লটটা দেখি, প্লটটা একটু কেমন অদ্ভুত আসছে, কারণ একটু আগে বললাম এই পয়েন্টগুলো যদি একটু ছোট করি তাহলে তো দেখতে সুন্দর লাগবে। সো আমি একটু পয়েন্টগুলো ছোট করি আগে, সরি, ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে। তারপর হচ্ছে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, তখন হচ্ছে এডিট মোড আসবে। এডিট মোড থেকে আমি রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে প্রপার্টিস উইন্ডো, তারপর এই মার্কারের টাইপ চেঞ্জ করা যাবে। আমি চেঞ্জ করব হচ্ছে বর্ডারের উইথ, দেন সাইজটা ছোট করব, ফিল কালারটা আমি কালো দিব, বর্ডারটা আমি কালো দিব, তাহলে দেখতে সুন্দর লাগে। অ্যাপ্লাই, অ্যাপ্লাই হয়ে গেছে, এরকম হয়েছে। এটাও কেটে দিই। এখন অনেকটা এরকম দেখতে হচ্ছে। আমি যদি ছোট করি, ছোট করে দিলাম। তো এখন আমার কাছে কি আসলো, কি দেখতেছি আমি? আমি দেখতেছি তিনটা ভেরিয়েবলের মাঝে রিলেশনশিপ কিরকম, প্রাইসের সাথে পোর প্রফিট রিলেশনশিপটা কিরকম। এটা হচ্ছে এরকম একটু মানে নিচে নামতেছে। রুম নাম্বারের সাথে পোর প্রপোর্শনের রিলেশনশিপটা কিরকম, এটা মোটামুটি ডাউনওয়ার্ড, যদি একটা কার্ভ মনে হচ্ছে বাট ডাউনওয়ার্ড। আর প্রাইসের সাথে রুম নাম্বারেরটা কিরকম, আপওয়ার্ড। তো এভাবে হচ্ছে আমরা জাস্ট অবজার্ভ করতে পারি যে রিলেশনশিপটা কিরকম। তো রিলেশনশিপটা মনে করেন আমরা গ্রাফের মাধ্যমে দেখলাম, তো আমরা একটা নাম্বারের মাধ্যমে এক্সপ্লেন করব কিভাবে। স্লাইডে যে দেখছিলাম একটু আগে, এই নাম্বারগুলো কিভাবে পাবো? নাম্বারগুলোই হচ্ছে আমাদের মেইন, যেটার মাধ্যমে হচ্ছে আমরা লিনিয়ার রিলেশনশিপ দেখতে পারবো। তো সেটার জন্য আমরা যাব অ্যানালাইজে। ও আরেকটা কথা, আমরা কিন্তু চাইলে এখান থেকেও সবকিছু করতে পারবো। অ্যানালাইজ, গ্রাফস, ইউটিলিটিস সবকিছু কিন্তু এখান থেকেই অ্যাক্টিভ আছে। তো আমি যদি এখানেও যাই, ডাটা সেটে যাই, সেখান থেকেও করা যাবে, কোনো সমস্যা নেই। তো অ্যানালাইজ, তারপর হচ্ছে এই যে কোরিলেট। অ্যানালাইজে নিচের দিকে মাঝখানের দিকে একটা অপশন আছে কোরিলেট। এখানে দেখেন বাইভেরিয়েট, পার্শিয়াল, ডিস্টেন্স, ক্যানোনিক্যাল ভ্যালিডেশন কয়েকটা অপশন আছে, বাট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা অন্যগুলোতে যাব না, আমরা একটাতেই থাকবো, বাইভেরিয়েট। আর অন্যগুলোরও কি কাজ আছে সেগুলো একটু কষ্ট করে দেখে নিতে হবে, বাট আমি বাইভেরিয়েটই শুধুমাত্র দেখাবো। তো বাইভেরিয়েট, আমাদের ভেরিয়েবল ছিল তিনটা, প্রাইস, রুম নাম্বার, পোর প্রপোর্শন। সো এই তিনটা আমি সিলেক্ট করে দিলাম। আমি আর কিছু চেঞ্জ করব না, আমি সরাসরি এখন ওকেতে ক্লিক করব। সো আমার কাছে একটা টেবিল আসছে। টেবিলটা হচ্ছে এরকম, যেখানে বেশ কিছু আউটপুট দেখতেছি। একটা হচ্ছে উপরে তো হেডলাইন, তারপর হচ্ছে তিনটা ভেরিয়েবল যেহেতু আমি সিলেক্ট করছিলাম, তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা কলাম এবং তিনটা রো। এবার নিচে ফুট নোটে দেখেন কি লেখা আছে, কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট এট দ্য 0.01 লেভেল। সিগনিফিক্যান্ট মানে কি, ডাবল স্টার মানে কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা ভ্যালুগুলোর মানে কি সেটা বুঝে নিই। দেখেন, এই প্রাইসের সাথে রুম নাম্বারের যে পিয়ারসন কোরিলেশনের যে ভ্যালুটা, এটাই হচ্ছে সেই কোরিলেশন কোএফিশিয়েন্ট। ঠিক আছে, পিয়ারসন কোরিলেশন যেটা, এটাই আমার যেটা দেখতে চাওয়ার মেইন জিনিস, সেটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট, সেটাই হচ্ছে এই ভ্যালুটা। এবং এই ভ্যালুটা হচ্ছে 0.696। আর পোর প্রপোর্শন যেটা, এটার ভ্যালু হচ্ছে -0.741। কোরিলেশন কোএফিশিয়েন্টের ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মাঝখানে থাকে। আর এই যে দেখেন, যদি পজিটিভ ভ্যালু হয় তার মানে হচ্ছে একটা পজিটিভ রিলেশনশিপ থাকবে। যেমন আমি যদি এই প্লটটাই দেখি এখন, প্রাইস আর রুম নাম্বারের মাঝে কি পজিটিভ নাম্বার, সো একটা পজিটিভ রিলেশনশিপ আছে। সো প্রাইস আর হচ্ছে রুম নাম্বার। তো ঠিক আছে, আমরা অবজার্ভ এটাই করছিলাম, এটা পজিটিভ রিলেশনশিপ আছে। এবার আমরা প্রাইসের সাথে পোর প্রপ যেটা ভেরিয়েবলটা, সেটারটা দেখি।
এখানে ভ্যালু হচ্ছে -0.741, মানে একটা নেগেটিভ ভ্যালু। সো এখানে একটা নেগেটিভ রিলেশনশিপ থাকবে। এখন যদি আমি ফিগারে যাই তাহলে দেখবো যে প্রাইসের সাথে প্রোপ্রপ যেটা ছিল, প্রাইসের সাথে প্রোপ্রপ এটা রিলেশনশিপটা এরকম নিচের দিকে নামতেছে, ডাউনওয়ার্ড। তার মানে এখানে একটা নেগেটিভ কোরিলেশন আছে, এবং কোরিলেশনটা লিনিয়ার কোরিলেশন। আমরা যদিও দেখতেছি একটা মানে কার্ভ আছে, মানে লিনিয়ার না, বাট এই ভ্যালুটা একটা লিনিয়ার কোরিলেশনশিপ কি পরিমাণ আছে সেটা হচ্ছে মেজার করতে পারে। এই কোরিলেশন কোএফিসিয়েন্ট কখনো এই ধরনের মানে আঁকা বাঁকা রিলেশনশিপ কিরকম সেটা মেজার করতে পারে না। এই দুইটা গেল। আরেকটা কি, আরেকটা হচ্ছে যেটা, এটা হচ্ছে রুম নাম্বারের সাথে পোর প্রপোর্শনের কোরিলেশন কোএফিসিয়েন্ট কত। এটা হচ্ছে -0.614, তার মানে এটাও নেগেটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন আমরা দেখতেছি শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রে, রুম নাম্বার এবং প্রাইস। আর প্রাইসের সাথে পোর প্রপের নেগেটিভ, রুম নাম্বারের সাথে পোর প্রপেরও নেগেটিভ। ঠিক আছে, আমরা এই মাত্র এই তিনটা থেকেই সবকিছু বুঝে ফেলতে পারতেছি। কথা হচ্ছে ভাইয়া বাকি তিনটা কি? বাকি তিনটা সেম জিনিস, মানে রুম নাম্বার তো এদিকেও আছে এদিকেও আছে। আমি যদি চিন্তা করি প্রাইসের সাথে রুম নাম্বার কত এটা, আবার যদি চিন্তা করি প্রাইসের সাথে রুম নাম্বার কত এটা, জাস্ট মিরর অনেকটা বলতে গেলে, একটা আয়নার এপাশ ওপাশ। ঠিক আছে, এই ডায়াগোনাল হচ্ছে এইটা, অক্ষ বরাবর সরি এই কোনাকুনি যেগুলো, এই কোনাকুনির উপরে যা থাকবে নিচে তাই থাকবে, সেম জিনিস। এখন কি পরিমাণ স্ট্রং কিংবা উইক কোরিলেশন সেটা তো আমাদের জানা দরকার। আমরা এখানে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি 0.69। তো 0.69টা যদি এখন এখানে যাই, কোন রেঞ্জের মাঝে পড়ে? এই রেঞ্জের মাঝে পড়ে, স্ট্রং কোরিলেশন। সো আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে যেহেতু কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা 0.69, সো এদের মাঝে একটা স্ট্রং কোরিলেশনশিপ আছে, এবং কোরিলেশনটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, এবং অবশ্যই লিনিয়ার কোরিলেশন বলতে হবে। সো কয়েকটা ওয়ার্ড মাথায় রাখতে হবে যখন আপনি কথা বলবেন এই ভ্যালুগুলো নিয়ে। একটা হচ্ছে কোরিলেশন, একটা হচ্ছে ডিরেকশনটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ, আর একটা হচ্ছে লিনিয়ার কোরিলেশন কোএফিসিয়েন্ট সবসময় লিনিয়ার কোরিলেশন মেজার করতে পারে, এবং এটা ডিরেকশনটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা মেজার করতে পারে, এবং এটা উইক নাকি স্ট্রং নাকি মডারেট নাকি কোনো কোরিলেশনই নেই সেই সব জিনিসগুলো এখানে মেজার করতে পারে। তো আমাদের প্রথম ভ্যালুটা স্ট্রং বোঝাচ্ছে, পরেরটাও স্ট্রং বোঝাচ্ছে, কারণ 7.4 ভাই একটা কোশ্চেন ছিল। জি। ভাই আপনি বলছেন যে কোরিলেশনটা সবসময় লিনিয়ার যেটা সেটাকে মেজার করতে পারে, তাহলে আমি যখন বলবো বা কোথাও উল্লেখ করব তাহলে আমাকে লিনিয়ার পজিটিভ কোরিলেশন এটা কেন বলতে হবে? আমি অলরেডি জানি কোরিলেশনটা শুধু লিনিয়ার গ্রাফের ক্ষেত্রেই মেজার করে, তাহলে আবার আমাকে কেন বলতে হবে আপনি লিনিয়ার কখনোই ব্যাপারটা? এজিউম করতে পারবেন না আপনার রিডার জিনিসটা সম্পর্কে অবগত। ঠিক আছে, আপনার রিডার কিছুই জানে না, প্রথম কথা হচ্ছে সেটা। আমরা যখন পরীক্ষার খাতায় লিখি আমাদেরকে দেখায় দেওয়া লাগে যে এটা মানে এইটা, এটা মানে এইটা, লেট এক্স ইকুয়াল টু এইটা। ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে এই জন্যই বলছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, এটা ছিল কোরিলেশন কোএফিসিয়েন্টের বিষয়টা। সো আমি এখানে লিখে দিছি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই রেঞ্জের মাঝে থাকলে যে এইটাই হবে তা কিন্তু সবসময় সত্যি না। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে আপনি যে ডোমেনে কাজ করেন সেই ডোমেনে দুইটা ভেরিয়েবলের মাঝে ভ্যালু কত হইলে কি বোঝায়। যেমন আমি যদি এরকম ভাবে বলি যে কোনো একটা ছেলে যে ইংলিশে ভালো নাম্বার পাইছে, হুম, তো সে ইংলিশে ভালো নাম্বার পাইছে, তাহলে তার ইংলিশে যদি একটা রিডিং এর উপর আলাদা একটা টেস্ট থাকে সেখানেও তার ভালো নাম্বার পাওয়া উচিত। অর্থাৎ একটা হচ্ছে ইংলিশের কম্বাইন্ড টেস্ট যেখানে রিডিং রাইটিং সবকিছুই আছে, আরেকটা হচ্ছে ইংলিশের শুধুমাত্র রিডিং টেস্ট যেখানে শুধু রিডিং এর উপর টেস্ট নেওয়া হয়েছে। তাহলে রিডিং এবং রাইটিং এর মাঝে একটা খুব ভালো কোরিলেশন থাকা উচিত। তো সেক্ষেত্রে ভেরি স্ট্রং হইতে হইলে 0.8 এর বেশি আসবে, এটাই স্বাভাবিক। 0.8 এর বেশি আসা মানে ভেরি স্ট্রং কোরিলেশন। বাট এমন অনেক কেস আছে যেখানে আসলে এই কোরিলেশনটা ভেরি স্ট্রং হয়তো 0.8 নাও হইতে পারে। দেখা গেল যে সেখানে ভ্যালু যদি 0.75 আসে, আগের যে লিটারেচার গুলো যদি কেউ পড়ে রিসার্চ করার সময় সেখানে দেখা যাবে যে 0.7 কে ওই আগের রিসার্চাররা বলে রাখছে যে এটাই স্ট্রং। তো
তো সেক্ষেত্রে আপনাকেও এটাকেই স্ট্রং ধরতে হবে, কারণ আগে যারা এই বিষয়টার উপর কাজ করে আসছে তাদের মতে 0.7টাই স্ট্রং। ঠিক আছে? তো এই বিষয়টা অনেক ক্ষেত্রেই নির্ভর করে আপনি কি নিয়ে গবেষণা করতেছেন বা কি নিয়ে পেপার লিখতেছেন বা আপনার জিনিসটা কি আসলে, গবেষণার বিষয়টা কি, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বাট ইন জেনারেল এরকম একটা মানে গুগল করলেও দেখবেন যে এই ধরনের বিষয়টাই আসলে অনেকে মানে থ্রেশহোল্ড গুলোই অনেকে ধরে নেয় যে 0 থেকে 0.2 হইলে ভেরি উইক, অনেকে বলবে 0 থেকে 0.3 হইলে ভেরি উইক। তো এইটা নিয়ে মতভেদ আছে, বাট রেঞ্জটা অনেকটা এরকমই হয়। ঠিক আছে, যে 7 এর বেশি হইলে স্ট্রং, 1 মানে পারফেক্ট, এটা নিয়ে সবাই একমত, 0 মানে নো কোরিলেশন, এটা নিয়ে সবাই একমত। বাট মাঝখানে যে থ্রেশহোল্ড গুলা, এই থ্রেশহোল্ড গুলো এক একটা বইতে এক এক রকম, এক একজন রাইটার এক একভাবে লিখে, ইভেন গবেষণা তো এক এক জায়গায় এক এক রকম থাকে। ঠিক আছে, সো আমি এই জিনিসটা আগে বলে রাখলাম, কারণ সামনে হয়তো কাজ করতে গিয়ে দেখা যাবে যে আচ্ছা আম, কিছু কিন্তু এক এক রকম লেখছে, তাহলে কি ভুল করে আসলাম? না, আপনি ভুল করে আসেন নাই। জিনিসটা ডিপেন্ড করতেছে আপনি কি নিয়ে কাজ করতেছেন সেটার উপরে। তবে সাইন কিন্তু সবসময় সেম, নেগেটিভ হলো মানে নেগেটিভলি কোরিলেশন। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। তো কোরিলেশন কিভাবে মেজার করে সেটা তো দেখলাম। অ্যানালাইজে গিয়ে কোরিলেট, সেখান থেকে বাইভেরিয়েট, তারপর আপনি যে ভেরিয়েবলগুলোর মাঝে কোরিলেশন দেখতে চান সেগুলো সিলেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। সো আমি যদি আরেকটা অ্যাড করে দেই, কি অ্যাড করা যায়, এয়ার কোয়ালিটি, এইচ, এগুলো অ্যাড করে দেই, ওকে দেই, তো হচ্ছে আমার এখন সবগুলোর জন্য দেখতে পারবো, 5টার জন্য এখন আমার টেবিল দেখাচ্ছে। আচ্ছা, মাঝখানে একজন একটা কোয়েশ্চেন করতে চাইছিলেন, আপনি কি আছেন প্রজেক্টের ব্যাপারে? হ্যালো? হ্যালো? ঠিক আছে, আজকে অলরেডি 10:30 বেজে গেছে, আমি আর বেশি আগাবো না। আমি জাস্ট আজকে একটা হিন্টস জাস্ট স্টার্ট করে যাব, যাতে সামনের দিন অনেকের মাথায় ক্যাচ করতে পারে যে জিনিসটা কি হচ্ছে আজকে। আজকে বেশি স্পেসেস পড়াই নাই, কারণ আহ, সামনে স্পেসেস আমরা যেগুলো দেখবো সেগুলোতে থিওরি বেশি থাকবে, মানে থিওরির অ্যাপ্লিকেশন বেশি থাকবে। সো থিওরির অ্যাপ্লিকেশন যেহেতু বেশি থাকবে, সেজন্য আগে থিওরি জানা থাকা উচিত। সো আমি থিওরি সম্পর্কে একটা আইডিয়া দিই। প্রথম কথা হচ্ছে যে আহ, এই যে আমরা যে একটু আগে টেবিলটা দেখলাম, সেই টেবিলে দেখেন এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের পাশে একটা স্টার দেওয়া আছে, দুইটা স্টার দেওয়া আছে, আর নিচে লেখা আছে কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট এট দ্য 1% বা 0.01 লেভেল, পাশে আবার লেখা আছে টু টেইলড। আবার টেবিলের ভিতরে আছে সিগনিফিক্যান্ট বা সিগ টু টেইলড, এখানে 000 এরকম অনেকগুলো ভ্যালু দেখতে পাচ্ছি, এরকম সবগুলোতেই। ইভেন মানে সামনে যে অ্যানালিসিস গুলো হবে সবখানে দেখবেন যে এই ধরনের আউটপুট গুলো থাকবে, সিগ লেখা থাকবে, তারপর এরকম স্টার দেওয়া থাকবে। সো এই বিষয়গুলো আসলে কি, এটা বুঝতে হইলে হাইপোথিসিস টেস্টিং মানে কি সেটা বুঝতে হবে। হাইপোথিসিস টেস্টিং করার কারণটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত পপুলেশন নিয়ে কাজ করি না। তো পপুলেশন মানে কি, পপুলেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আছে, মানে আমাদের দেশের জনসংখ্যা নিয়ে যদি আমি কাজ করি, আমাকে প্রত্যেকটা মানুষকে হিসাবে আনতে হবে। মানে জনসংখ্যা যদি 16 কোটি বা 17 কোটি 1159 জন হয়, আমাকে এই 16 কোটি 1159 জনকে নিয়েই কাজ করতে হবে। আর যদি আমি তখন সেইটা নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমার হাতে আছে পপুলেশন। বাট আমি যদি সবাইকে নিয়ে কাজ করতে না পারি, কোনো একটা দেশের কোনো একটা, মনে করি অর্থনৈতিক সুমারি বা কোনো একটা, ধরি স্বাস্থ্য সুমারি, যাই হোক ওইরকম কিছু, তো আমাকে সবাইকে নিয়ে যদি আমি কাজ করতে পারি, মানে সবাই আমার কাছে আছে, তো তারা হচ্ছে পপুলেশন। বাট আমরা তো সবাইকে নিয়ে কাজ করি না, আমরা করি হচ্ছে লটারি করি, কিছু কিছু জাস্ট র্যান্ডমলি কিছু চয়েস করি, তো তাদেরকে বলা হচ্ছে স্যাম্পল। তো স্যাম্পলটা হচ্ছে ওই পপুলেশনের জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট। তার মানে আমার যদি টার্গেট পপুলেশন 1000টা হাউস হোল্ডস হয়, আর আমি সেই 1000টা হাউস হোল্ডস থেকে মাত্র 200টা সিলেক্ট করে নিয়ে আসি, এই 200টা হচ্ছে আমার স্যাম্পল। অনেকটা ভাত মানে সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য আমরা যেমন ভাতের পাতের থেকে 1-2টা ভাত তুলে নিয়ে টিপ দিয়ে দেখি যে হয়েছে কিনা, জিনিসটা অনেকটা এরকম। আমরা পুরা পপুলেশনটা নিয়ে কাজ করি না, আমরা কাজ করি অল্প কিছু অবজারভেশনস নিয়ে।
তো এই আমরা যে অল্প কিছু অবজারভেশনস নেই, তখন তো আমাদের এরর হওয়ার চান্স থাকে, তাই না? কারণ আমরা তো এখন আর ফুলটা নিয়ে কাজ করতেছি না। যেমন এই যে উদাহরণটা যদি দেখি, এইগুলা যদি আমার পপুলেশন হয়, এই যে এই 20টা ধরলাম যে এই 20টা হচ্ছে আমার পপুলেশন, এই 20টার এভারেজ আসছে কত? 20,465। তো আমরা এই 20টা থেকে যে কোনো 6টাকে র্যান্ডমলি চয়েস করলাম, তাহলে এটা আমার কি? এটা হচ্ছে স্যাম্পল, এটা পপুলেশন আর এটা স্যাম্পল। তো আমার স্যাম্পলের সাইজটা অবশ্যই ছোট, স্বাভাবিকভাবেই, যেহেতু আমি সবাইকে নেই। তো যখন আমি এই মাত্র 6জনকে নিলাম এই 20 জন থেকে, তাহলে আমার একটা এরর হওয়ার চান্স আছে। আমি যে এই এভারেজটা সেম অ্যাকচুয়াল যে এভারেজ সেটাই পাবো তা কিন্তু না, আমি কিন্তু কম বেশি পাইতে পারি, এবং আসলে ঘটছেও তা। আমি কিন্তু কম পাইছি, পাওয়া উচিত ছিল 20,465, বাট আমার পাইছি কত? 20,266। এভাবেই হচ্ছে আসলে আমাদের এররগুলো অ্যারাইজ করে। আমরা আদমশুমারি করি বলি, কিংবা হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে বলি, সবকিছুতেই আমরা স্যাম্পল নিয়ে কাজ করতেছি আসলে। তো এই স্যাম্পল নিয়ে কাজ করার কারণেই একটা এরর থেকে যাচ্ছে। আর এই এররটা জাস্টিফাই করার জন্য, বা জাস্টিফাই না বলে ভুল হবে, যে টেস্ট করার জন্য যে এটা আসলে আহ, যে প্যারামিটারটা হইতে পারতো অ্যাকচুয়াল যে ভ্যালুটা, সেটার সাথে কতটুকু যায়, বা টেস্ট মানে অ্যাকচুয়ালি মিলে কিনা, সেটা টেস্ট করার জন্য হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্ট করি। ঠিক আছে? আর এই টেস্ট অনেক ধরনের আছে। মেইনলি টেস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। তো এই টেস্টগুলো করার আগে আমাদেরকে হাইপোথিসিস কি সেটা ধরতে হয়। যে বিষয়টা হচ্ছে যে আমি যে এভারেজটা পেলাম 20,465, এটাই ছিল কিনা, মানে আমি তো পাইছি এটা, বাট অ্যাকচুয়ালি এটা হইতো কিনা সেটা তো টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য আমাদেরকে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নালটা ধরা হয় ইউজুয়ালি নো ডিফারেন্স, কিংবা নো এফেক্ট, কিংবা নো রিলেশনস, এই ধরনের জিনিস। যেমন আমাদেরটাতে হাউস হোল্ড ইনকাম কত আসছে? আসা উচিত ছিল 20,465। তো আমি যদি টেস্ট করতে চাই যে আমাদের এভারেজ ট্রু হাউস হোল্ড ইনকাম, আচ্ছা আচ্ছা, আমার তো এটা দেওয়া দরকার ছিল, সরি, এটা নেওয়া দরকার ছিল। কপি, আমি তো ভ্যালু পাইছি এটা। ওকে, তো আমি যদি টেস্ট করতে চাই যে আমার ট্রু যে এভারেজটা, সেই ট্রু এভারেজটি কি আসলে 20,266 কিনা, মানে আমি তো জানি না যে আমার ট্রুটা কত। আমি টেস্ট করতে চাচ্ছি যে আমাদের ট্রুটা কি আসলে 20,266 কিনা। তাহলে আমার নাল হাইপোথিসিসটা হবে যে আমাদের ট্রুটা হচ্ছে এটা। আমি নাল ধরে নিছি যে এটা হচ্ছে আমার ট্রু। তাহলে অল্টারনেটটা হবে এটা না, এটার অপোজিটটা হবে অল্টারনেট। তো এটা যেহেতু ইকুয়াল, অল্টারনেটটা হবে নট ইকুয়াল। আর এখানে আমি একটা সাইন ইউজ করছি মিউ। মিউ মানে হচ্ছে পপুলেশন এভারেজ। আমি যেহেতু এভারেজ নিয়ে এখন দেখাচ্ছি সবকিছু, তো এই জন্য হচ্ছে আমি এভারেজটা দেখাইছি। সামনে এভারেজ ছাড়া অন্য কিছু থাকতে পারে, ভেরিয়েন্স থাকতে পারে, স্ট্যান্ডার্ড ডিভিশন থাকতে পারে, মোড থাকতে পারে, সেগুলো সামনে দেখবো। বাট আপাতত আমরা এই জায়গাটায় থাকি। একটা সাইন মিউ, এই মিউ এর মানে হচ্ছে পপুলেশন এভারেজ। তো পপুলেশন এভারেজ ইকুয়াল, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, আর আনইকুয়ালটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল আর অল্টারনেট আমরা কিভাবে ধরি? ধরার ওয়েটা হচ্ছে নালে শুধুমাত্র সেগুলোই থাকবে ইকুয়াল, ইকুয়ালিটি এজাম করে নিবে যে এটা আর এটা হচ্ছে ইকুয়াল। আমি যদি চিন্তা করি মেইলের ব্লাড প্রেশার এবং ফিমেলের ব্লাড প্রেশার, তাদের মধ্যে যদি আমি একটা রিসার্চ করতে চাই, তখন আমার অল্টারনেটটা হবে, সরি, নালটা হবে যে মেইলের ব্লাড প্রেশার, এভারেজ ব্লাড প্রেশার এবং ফিমেলের এভারেজ ব্লাড প্রেশার, সেগুলোর ইকুয়াল। ঠিক আছে? আর সেম ভাবে আমরা যে একটু আগে কোরিলেশন টেস্ট করছিলাম, মানে সরি কোরিলেশন মেজার করলাম, কোথায়? এই যে, সেখানে আমাদের নাল হাইপোথিসিসটা ছিল হচ্ছে প্রাইস এবং রুম নাম্বারের যে রিলেশনশিপ, সেটা নাল। অর্থাৎ রুম নাম্বার এবং প্রাইসের মাঝে কোনো
লিনিয়ার কোরিলেশনশিপ নাই। এটা ছিল আমাদের নাল হাইপোথিসিস এই জায়গাটাতে। আর এই যে জিরো আসছে, যে জিরো আসার মানে হচ্ছে আমাদের এই নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে গেছে। তো রিজেক্টেড মানে কি, আমি একটু নিচের দিকে যাই। আমরা এই যে প্রথমে কি লেখা আছে, উই অ্যাজিউম দ্যাট দ্য নাল হাইপোথিসিস ইজ ট্রু এন্ড দেন লুক ফর স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আচ্ছা, এটা জাস্ট বোঝার জন্য বলছিলাম। যাই হোক, আমরা এই যখন একটা হাইপোথিসিস টেস্ট করি তখন আমরা ইউজুয়ালি সিগনিফিক্যান্ট ভ্যালু বা পি ভ্যালু খোঁজাখুঁজি করি। আমরা টেবিলের মধ্যে গিয়ে খুঁজবো যে সিগ ভ্যালু বা পি ভ্যালু কোথায় আছে। তো সিগ ভ্যালু মানে হচ্ছে যে সিগ, এসআইজি, সিগনিফিক্যান্ট ভ্যালু। এই ভ্যালুটা আমরা খুঁজি, আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট না অ্যাকসেপ্ট হবে সেটা দেখার জন্য। নাল হাইপোথিসিস রিজেক্ট বা অ্যাকসেপ্ট বলাটা কিন্তু আসলে ভুল। আমরা কখনো অ্যাকসেপ্ট বলবো না, আমরা বলবো যে নট রিজেক্ট। তো কেন নট রিজেক্ট আর কেন মানে ডু নট রিজেক্ট, এটা নিয়েও একটু বোঝার বিষয় আছে। যে আমি এখানে স্লাইডে, এই স্লাইডটাতে টাইপ অফ এরর্স এন্ড পি ভ্যালু, এই স্লাইডটাতে এখানে আমি নোটে লিখে দিছি যে কেন আসলে আমরা অ্যাকসেপ্ট বলবো না, কেন ডু নট রিজেক্ট বলবো। তো কারো যদি ইন্টারেস্ট থাকে ওই জায়গাটা দেখে নিতে পারেন। তো আমাদের ডিসিশন রুল হচ্ছে, আমরা যে পি ভ্যালু বা সিগনিফিকেন্ট ভ্যালু পাচ্ছি সেটা যদি আমাদের অ্যাজিউমড আলফা বা সিগনিফিকেন্স লেভেল সেটার চেয়ে বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস যা আসবে সেটাকে রিজেক্ট করে দিব। আর যদি ওই সিগনিফিকেন্স লেভেল ভ্যালুটা আলফার চেয়ে ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করে দিব। তো বড় হইলে নট রিজেক্ট আর ছোট হইলে রিজেক্ট। তাহলে আমরা একটু টেবিলটা আরেকবার যাই। আমাদের পি ভ্যালু কত আসছে, পি ভ্যালু বা সিগনিফিকেন্স ভ্যালু সেটা আসছে জিরো, অলমোস্ট জিরো, 000 মানে হয়তো অনেকগুলো জিরোর পরে হয়তো দু একটা ভ্যালু আছে, বাট অ্যাকচুয়ালি আমরা পাইছি কি 0.05 এর চেয়ে ছোট, ইভেন 0.05 না, 0.01 এর চেয়ে ছোট। তার মানে এইখানে যে হাইপোথিসিসটা ছিল, নাল হাইপোথিসিসটা ছিল যে রুম নাম্বার এবং প্রাইসের মাঝে কোনো রিলেশনশিপ নাই, সেটা কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। তার মানে এখানে একটা আছে, ঠিক আছে। তার মানে এখানে আমরা যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটা আসলে পপুলেশনকে বা পপুলেশন প্যারামিটারকে রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ আমাদের যে ডাটা সেট ছিল এখানে টোটাল অবজারভেশন কতগুলা, 506টা। এই 506টা যদি না নিয়ে আমি কোনোভাবে পপুলেশনটাকে নিতে পারতাম, অর্থাৎ মনে করি 2 লাখ অবজারভেশন যদি নিতে পারতাম, তাহলেও দেখতাম যে রুম নাম্বার এবং প্রাইসের মাঝে একটা পজিটিভ লিনিয়ার কোরিলেশনশিপ আছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা অল্প সংখ্যক ডেটা নিয়ে একটা বড় সংখ্যক ডেটার সম্পর্কে একটা আইডিয়া করতে পারি এই হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের একটা পার্ট। সো খুব ইন্টারেস্টিং পার্ট। এটা নিয়ে যখন প্রজেক্ট আসবে সামনে, প্রজেক্ট দিব, সেটা করতে গেলে আপনার খুব মজা পাবেন, সত্যি কথা। তো আজকে আমি আর আগাবো না, সামনের ক্লাসে এই জিনিসগুলো আরেকবার রিভিউ করব শুরুর দিকে, কারণ আমি অনেক কিছুই ফার্স্ট চলে গেছি। এগুলো ভালো মতো বুঝাইতে হবে, কারণ এগুলো ভালো মতো না বুঝাইলে সামনের যে ক্লাসগুলো থাকবে সেগুলো হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে। কারণ আমরা কম বেশি সবাই স্ট্যাটিস্টিক্সের ক্লাসগুলোকে মজা পাই না, সো স্কিপ করি বা পরীক্ষার আগের রাতে পড়ি। তো ওই কাজটা তো আজকে করা যাবে না। তো আজকে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন প্লিজ। আচ্ছা, প্রশ্নের আগে একটা কথা বলি। আমার আজকে একটা প্রজেক্ট দেওয়ার কথা ছিল, বাট গত প্রজেক্ট অনেকে এখনো কমপ্লিট করে নাই এবং আজকের ক্লাসটাও এখনো কমপ্লিট হয় নাই। সো আমি আজকের প্রজেক্টটা আজকে দিব না, আজকে না দিয়ে আমি সামনের ক্লাসের দিন, মানে ক্লাসের শেষে আমি মানে সেকেন্ড প্রজেক্টটা দিব, ঠিক আছে। তো আশা করি তার আগে যারা এখনো প্রজেক্ট সাবমিট করেন নাই তারা সাবমিট করে দিবেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই আমি শেষ করতে পারি যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই যেহেতু আমি তাহলে শেয়ারিং এখানে স্টপ করে দিচ্ছি।
যারা প্রজেক্ট সাবমিট করেন নাই এখনো প্লিজ সাবমিট করে দিবেন, কারণ প্র্যাকটিস না করলে আসলে কোনো লাভ নাই। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।